কেন, তোর রুমে কি খাজানা রাখা আছে নাকি? নাভান এবার ঠান্ডা চোখে তাকিয়ে বলল। তোদের শরীরের বিষাক্ত ঘ্রাণে বমি আসছে, বের হ। সৃজন আর অধীর দুজনেই কয়েক সেকেন্ড হ্যাবলার মতো তাকিয়ে রইল। তারপর অধীর নিচে নিজের শার্ট শুকে মুখ বাঁকালো। আমার শরীরে আবার কিসের বিষাক্ত ঘ্রাণ? আমি তো আজকে পারফিউম মারছি। এই চুমুর সাপ্লাই ম্যান, এদিকে আয় তো দেখি। তোর শরীরে কি গন্ধ নাকি? আয় আয়। আমার ফুল বানুর কি হবে রে, এত শরীরে গন্ধ? ও ভাবি গো, এ কি সর্বনাশ হলো হলো গো তোমার? সৃজন ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু পরক্ষণেই তার চোখ সরু হয়ে এলো। সে ধীরে ধীরে পুরো রুমটার দিকে তাকালো। বিছানাটা একদম অগোছালো না, বরং অস্বাভাবিকভাবে পরিষ্কার, যেন কেউ ছুঁয়েও দেখেনি। 3 দিন এই বিছানায় যে কেউ শুয়েছিল মনে হচ্ছে না এক বিন্দুও। আর নাভান, সে সোফায় পড়ে আছে। সৃজনের মাথায় হঠাৎ কিছু একটা ক্লিক করলো। সে ধীরে ধীরে বলল, নাভান, কি? তুই বিছানায় ঘুমাস না কেন? অধীর এবার নাটকীয়ভাবে হা করে বলল। শোন চুমুর সাপ্লাই ম্যান, আমি বুঝছি। সৃজন বিরক্ত চোখে তাকালো। এই ব্যাটা যে রোমান্টিক মুহূর্তকে ভয়ার্ত মুহূর্ত বানাবে তা নিশ্চিত। সিরিয়াস মোমেন্টে যেহেতু ভণ্ডামিতে সিরিয়াস হয়, সেখানে রোমান্টিক মুহূর্তকে ভয়ানক হরর মুহূর্ত বানাতে আর কি লাগে। সৃজন তাও পকেটে 2 হাত গুজে বলল। কি বুঝেছিস? অধীর বিছানার দিকে আঙ্গুল তুলে বলল। এই বিছানায় নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মা আছে। তাই আমার গিটারওয়ালা হিরো ভাই ঘুমায় না। সৃজন এবার কপালে হাত ঠুকলো। তুই সত্যি একটা গাধা। তাহলে? সৃজন ঠোঁট বাঁকিয়ে নাভানের দিকে তাকালো। আত্মা না, অন্য কারো অস্তিত্ব আছে এখানে। নাভানের চোয়াল শক্ত হয়ে গেল। অধীর কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হঠাৎ লাফ দিয়ে উঠল। তার রসুন রানী তো একদিন বলেছিল, জানো, তোমার শরীরের ঘ্রাণ তুমি যেখানে থাকো সেখানে গেলেই আমি পাই। যদিও তখন উপন্যাসের ডায়লগ মনে হয়েছিল, কিন্তু রুষা দূরে যেতে তা উপলব্ধি করতে পেরেছিল। তার কথাই ঠিক। অধীর বুঝতে পেরে বলে ওঠে। ও মাই গড! মুখ চেপে বলল। কিউটি পাই ভাবি বোন? পুরো রুম নিস্তব্ধ। নাভানের চোখের দৃষ্টি মুহূর্তেই ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল। অধীর এবার আরো উৎসাহ নিয়ে বলল। এই জন্যই কাউকে বিছানায় বসতে দিচ্ছিস না, কারণ সেখানে এখনো কিউটি পাই ভাবি বোনের ঘ্রাণ আছে। নাভান কোনো উত্তর করল না, কিন্তু তার চুপ করে থাকাটাই যেন সব স্বীকার করে নিল। সৃজন এবার মৃদু হেসে দেয়। তুই শেষ রে দোস্ত, খাতাম, টাটা, বাই বাই, গিয়া। নাভান ব্রু কুচকালো। জ্বরের ঘোরেই বলল। মানে? মানে তুই ডুবে গেছিস। অধীর সঙ্গে সঙ্গে যোগ করল। পুরো টাইটানিকের মতো ডুবে গেছে ভাই আমার। নাভান বিরক্ত হয়ে কুশন ছুঁড়ে মারল ওর দিকে। চুপ কর, ইডিয়েটের দল। অধীর কুশন বুকে জড়িয়ে নাটকীয় গলায় বলল। না ভাই, এই প্রেমের শেষ স্টেজ। মানুষ এই স্টেজে প্রিয় মানুষের চুল, ঘ্রাণ, পানির বোতল সব জমিয়ে রাখে। সৃজন হেসে বলল। আর আমার ভাই পুরো বিছানা সংরক্ষণ করে ফেলেছে। ক্যা সিন হে, পেয়ার কা লাভিং লাভিং। নাভান এবার ধীরে ধীরে উঠে বসলো। চোখ দুটো ক্লান্ত কিন্তু গভীরে অদ্ভুত এক কোমলতা। খুব নিচু গলায় বলল। মুছে যাক, চাই না। সৃজন আর অধীর দুজনেই চুপ হয়ে গেল। নাভান মাথা নিচু করে বিছানার দিকে তাকালো। অদ্ভুত না? তার ঠোঁটে তিক্ত হাসি ফুটল। একটা মানুষ কয়েক ঘন্টা ছিল শুধু, অথচ মনে হচ্ছে পুরো রুমটা ওকে ছাড়া খালি। অধীর এবার আর মজা করলো না। সে ধীরে ধীরে বলল। তুই ওকে খুব বেশি ভালোবেসে ফেলেছিস, তাই না? নাভান কিছুক্ষণ চুপ রইল। তারপর জানালার বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে ফিসফিস করলো। ওই মিসেল গার্লকে আমি ভালোবাসবো? নো, নেভার। ও আমার টাইপ না, আর না আছে তার প্রতি কোনো কিউরিসিটি। ওর সমস্যা হলো ওর কাছাকাছি গেলে শান্তি লাগে, আর দূরে গেলে দম বন্ধ হয়ে আসে। নাভান চোখ বন্ধ করলো। জ্বরের ঘুরে তার ঠোঁট কাঁপছে, শ্বাস ভারী হয়ে উঠেছে। তারপর খুব আস্তে, প্রায় অস্পষ্ট গলায় কি যেন বিড়বিড় করলো। এতটাই নিচু স্বর যে শব্দগুলো স্পষ্ট বোঝা গেল না। কিন্তু সৃজন মনে হয় কিছু শুনেছে, নাকি মনের ভাবনা থেকে বলছে। সৃজনের চোখ কেমন থমকে গেল। অধীর সঙ্গে সঙ্গে ঝুঁকে বলল। কি বললো? সৃজন কয়েক সেকেন্ড চুপ থেকে নাভানের দিকে তাকিয়ে রইল। জ্বরের ঘোরেও ছেলেটার ভ্রু কুঁচকে আছে, যেন ভেতরে ভেতরে কোনো অদৃশ্য যন্ত্রণার সাথে লড়াই করছে। নাভান ধীরে বলল। পরিবৌ,
আর একটু থাকো। পুরো রুম কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। অধীরের মুখ হা হয়ে গেল। তারপর নাটকীয়ভাবে বুক চেপে বলল, ইন্নানিল্লাহ, ভাইটা তো সত্যি সত্যি প্রেমে শহীদ হয়ে গেছে। সৃজন এবার সত্যি হাসলো। চুপ কর, জ্বরের মধ্যে আছি। অধীর এবারও থামল না। না দোস্ত, আমি চিন্তিত। মানুষ জ্বরের ঘরে মা বাবার নাম নেয়, আল্লাহর নাম নেয়, আর আমার ভাই তার জনম শত্রুর নাম নিয়েছে। কেমনে কি ভাই? এটা পিওর খাঁটি ট্রু লাভ। নাভান হঠাৎ চোখ না খুলেই গর্জে উঠল। অধীর, চুপ না খুলে তোর জানলা দিয়ে এক কেক মেরে ফেলে দেবো, ইডিয়েট। অধীর সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল। দেখ, মরতে বসেছে, তবুও রাগ কমে নাই। সৃজন মাথা নাড়িয়ে ফোন বের করলো। তুষারকে কল দে, জ্বর অনেক বেশি। অধীর এবার সিরিয়াস হলো। দ্রুত ফোন লাগালো। প্রায় আধা ঘন্টার মধ্যে তুষার আর ঝিনুক ছুটে এলো কাজল ভিলায়। ঝিনুক ঢুকেই নাভানের অবস্থা দেখে আঁতকে উঠল। এ কি অবস্থা? 3 দিন ধরে কেউ ঠিকমতো খেয়াল রাখছিস না? অধীর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। আমি তো স্যুপও বানিয়েছিলাম। তুষার ভ্রু তুলল। তারপর? নাভান খেয়ে বলছে। এটা কি স্যুপ না রাস্তার ড্রেনের পানি? ঝিনুক হেসে ফেললো এত চিন্তার মাঝেও। সৃজন বিরক্ত মুখে বলল, তুই রান্না করলি কেন শালা? অধীর গর্বিত গলায় বলল, ভাই আমার, আর দায়িত্ব আমার। ভাইগিরি করতে গিয়ে মানুষ মারতে বসেছিলি। এদিকে তুষার নাভানের কপালে হাত দিল। গরমে হাত প্রায় পুড়ে যাচ্ছে। তুষারের মুখ গম্ভীর হয়ে গেল। এই পাগলটা ঠিকমতো ওষুধও খায়নি? ঝিনুক দীর্ঘশ্বাস ফেলল। কারণটা তো বুঝতেই পারছি। নাভান চুপচাপ বিছানার দিকে তাকালো। হেরার সেই হালকা বেবি লোশন বা পাউডারের ঘ্রাণ এখনো যেন পুরো রুমে ভাসছে। আর নাভান সেই ঘ্রাণটুকু হারানোর ভয়েই নিজের ঘুম, শরীর, জ্বর সব ভুলে বসে আছে। অদ্ভুত এক ভালোবাসা, যেটা এখনো মুখে স্বীকার করার সাহস হয়নি, কিন্তু হৃদয় অনেক আগেই স্বীকার করে ফেলেছে। এদিকে হেরার অবস্থাও ভালো না, বরং প্রতি ঘন্টায় তার অস্থিরতা বেড়েই চলেছে। রুমে বসে বই খুলে আছে ঠিকই, কিন্তু এই লাইন 10 বার পড়েও কিছু মাথায় ঢুকছে না। কিন্তু একই লাইন 10 বার পড়েও কিছু মাথায় ঢুকছে না। বারবার মন অন্যদিকে চলে যাচ্ছে। একটা মানুষ 3 দিন ভার্সিটিতে আসে না, এতে তার কি? আসুক বা না আসুক, তবুও বুকের ভেতরটা অদ্ভুত রকম করছে। হেরা বিরক্ত হয়ে বই বন্ধ করে রেখে দিল। তারপর নিজের মাথায় চাপড় মেরে বলল, অসভ্য হেরামন, তোর কি মাথা গেছে? হেরা উঠে এদিক ওদিক হাঁটতে লাগলো। তুই ওই অহংকারী গিটারওয়ালাকে অহংকার ধূলিসাৎ করতে এসেছিস? এখন কি সম্পর্কের খাতিরে সব মাফ করে দিবি নাকি? না হেরা, এইসব করা যাবে না। নিজেকেই নিজে উত্তর দিল। না, কখনোই না। তারপর হঠাৎ প্রিয়র কথা মনে হতেই মুখটা গম্ভীর হয়ে গেল। প্রিয়র সাথে যা হয়েছে তার জন্য দায়ী কে? মাথার ভেতর উত্তর এলো, নাভান এই লোকটার কারণেই তো প্রিয় দূরে চলে গেছে। এই লোকটার কারণেই সে এখানে এসেছে। তাহলে এখন কেন কেন তার মন নাভানকে নিয়েই ভাবছে? হেরা বিরক্তিতে চুল খামছে ধরল। না, আর ভাববো না ওই অশুভ লোকটার কথা। সে আবার বই খুলল। পরীক্ষার সামনে, মন দিয়ে পড়তে হবে। কিন্তু সমস্যা হলো পরীক্ষা শব্দটা মাথায় আসতেই তার মনে হলো নাভানেরও তো পরীক্ষার সামনে। তাহলে লোকটা কোথায়? 3 দিন ধরে একদম উধাও কেন? ঠিক আছে তো? খেয়েছে ঠিক মতো? জটর হলো নাকি? ভাবনাটা মাথায় আসতে হেরা নিজেই থমকে গেল। তারপর চোখ বড় বড় করে বলল, ইস, আমি আবার ওর খাওয়া নিয়ে ভাবছি কেন? রাগে নিজের গালেই ঠাস করে এক থাপ্পড় মারলো। তারপর আরেকটা। ভাববি না, ভাববি না একদম। এত জোরে মেরেছে যে কয়েক সেকেন্ডের মধ্যে গাল লাল হয়ে ফুলে উঠল। গালে ব্লাশন স্টিকার লেগে গেছে। রুষাকে বলতে বলতে নিজেই নিজের গালে সিল মেরেছে রমণী। ঠিক তক্ষণি দরজার সামনে দাঁড়িয়ে থাকা রুষা ধীরে ধীরে বলল, কি রে, তোর গালে কে ব্লাশন স্টিকার লাগাইছে? হেরা চমকে তাকালো। দেখে রুষার পাশে রোজও দাঁড়িয়ে। দুজনের মুখেই সন্দেহজনক হাসি। তোরা এখানে কি করছিস? রোজ বিছানায় লাফ দিয়ে উঠে বলল, তোকে ফলো করতেছিলাম রে বান্ধবী। আমায় ফলো করবি কেন? রুষা নাটকীয় গলায় বলল, কারণ তুই গত 3 দিন ধরে এমন ভাব করছিস যেন তোর জামাই বিদেশে চলে গেছে। হেরা হা করে তাকালো। বিরক্ত নিয়ে বলল, কি বলি রসুন রানী? রোজ এবার হেসে কাঁদ। না মানে, তুই ক্লাসে বসে জানালা দিকে তাকিয়ে থাকিস, ক্যান্টিনে গিয়ে দীর্ঘশ্বাস ফেলিস, গিটার দেখলেই চমকাস, এগুলো আমরা খেয়াল করি না ভাবছিস? হেরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। আমি মোটেও মোটেও প্রেমে পড়িস নাই। রুষা কথা কেটে বলল। হেরা থেমে গেল।
রোজ এবার কাছে এসে চোখ ছোট করে তাকালো। সত্যি করে বল, নাওয়ান ভাইকে মিস করছিস? না। উত্তরটা এত দ্রুত এলো যে দুজনেই হো হো করে হেসে উঠল। রুষা বলল, এই নাটার ভেতরে যে হ্যাঁ লুকানো আছে সেটা পুরো পাঠক পাঠিকা মহল বুঝে গেছে। হ্যারা এবার বালিশ ছুঁড়ে মারলো ওদের দিকে। চুপ কর। রোজ বালিশ ধরে নাটকীয় গলায় বলল, আরে রাগ দেখাচ্ছে, প্রেমের প্রাথমিক লক্ষণ। আমি প্রেমে পড়িনি। ঠিক আছে, রুষা মাথা নাড়ল। তাহলে তুই নিজের গালে থাপড় মারলি কেন? হ্যারা থমকে গেল। কারণ কারণ রোজ চোখ টিপে বলল, কারণ মন বলছে নাওয়ান ভাই কোথায়, আর ব্রেইন বলছে ওই অসভ্যের কথা ভাববি না। তাই দুই পক্ষের মারামারিতে গাল শহীদ হয়ে গেছে। রুষা এবার সত্যি সত্যি হেসে গড়িয়ে পড়ল। আর হ্যারা, সে চুপ করে রইল। কারণ ভয়ঙ্কর ব্যাপার হলো ওদের কথাগুলো পুরোপুরি মিথ্যাও লাগছে না, কিন্তু এটা যে কোনোভাবে সত্যি হতে সে নিজেই দিবে না। এইসব থেকে বের হতেই হবে তাকে। বিরক্তি নিয়ে দুজনকে দেয় এক ধমক। মল চত্বরের সামনে লেকটার সিঁড়ির ধাপে পাশাপাশি বসে আছে অধীর, সৃজন আর ঝিনুক। অধীর এক হাতে চিপস খাচ্ছে, আরেক হাতে ফোন ঘোরাচ্ছে। সৃজন গম্ভীর মুখে লেকের পানির দিকে তাকিয়ে আছে। তোরা দুইটা মানুষ না, একটা বাঁদর আর একটা পেঁচা। অধীর সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো। আমি পেশা না, আমি অত্যন্ত হ্যান্ডসাম পাখি। হুম, ঝিনুক ঠান্ডা গলায় বলল, রাতে ডাকাডাকি করা হ্যান্ডসাম পাখি। বাদরগুলা নাভানকে আটকাতেই পারিসনি। দুজন দুই সাইডে থাকিস, তারপরও। সৃজন গম্ভীর মুখে বলল, দেখ তুষারপাতের বউ তার ঘরে যেতে দেয় কিনা, কিক দিয়ে বের করে দিছে, এখনো পেছন জলে। শালা কি জোর শরীরে, বাপরে বাপ। জ্বর নিয়ে পড়ে থাকার পর একটু সুস্থ হতেই আবার কাজে ডুবে গেছে। মিটিং, শো, বাইক রেসের প্র্যাকটিস, বিজনেস ডিল, যেন একটা মানুষ না পুরো 10টা মানুষ একসাথে। অধীর দীর্ঘশ্বাস ফেলল। আমি আজও বুঝলাম না, একটা মানুষের কয়টা দিক থেকে ইনকাম করা লাগে। একটা কর সিঙ্গার, নয়তো বাইক চ্যাম্পিয়ন, নয়তো বিজনেসম্যান, নয়তো জব। কিন্তু না ভাই, সব করবে। কালকে দেখবি নাসায় চাকরিও নিয়ে ফেলেছে। সৃজন হেসে বলল। এই কথা নাভানকে কি বল। অধীর সঙ্গে সঙ্গে নাভানের গলা নকল করে বলল, জীবনে সফল হতে গেলে পরিশ্রম করতে হবে, ইডিয়েট, অলসের দল। তারপর আবারও নিজের গলায় নাটকীয়ভাবে বলল। আর জীবনে টাক হতে গেলে নাভান হতে হবে। ঝিনুক এবার হেসে ফেলল অধীরের কাহিনী দেখে। আজ বেচারার মন ফুরফুরে। রুষার সাথে সেই ভাব হয়েছে। মেয়েটা মাঝে মাঝে বেশি করে ফেলে। আজ তো ভুলে রুষার সামনে একটা মেয়েকে সেই মাল বলে সম্বোধন করেছিল। রুষা শুনে কটমট চোখে তাকিয়েছিল। পরবর্তীতে অনেক কষ্টে বুঝিয়েছে মাল বলতে এক লোক সামনে দিয়ে ভ্যান গাড়ি করে ডাব বিক্রি করতে করতে গিয়েছিল। সে ডাব দেখে বলেছিল উক্ত কথা। সেই মাল। আর সেই ডাব বিক্রেতার ভ্যানের সামনে জিন্স টপস পরা একটা মেয়ে ছিল। ভাগ্য ভালো পাবলিকে কেলানি দেয়নি রুষা, শুধু কটমট চোখে তাকিয়েছিল। আজ বড় বাচ্চা বেঁচে গেছে, তাই মন ফুরফুরে। অধীর হেসে নাভানকে মনে করে বলে, এই ছেলে একদিন দেখবি মাথার চুল সব সাদা করে ফেলেছে। তারপর বাচ্চারা মেডেল ঝুলাইয়া কাঁধে উঠাইয়া বলবে, দাদু ভাই ঘোড়া ঘোড়া। সৃজন আবার হেসে কাশি দিল। তারপর অধীর বুক ফুলিয়ে বলল, তারপর ভাবি বলবে, এই বুড়ো মানুষটা আমার না, চায়না কোম্পানি, কিনলাম দাম দিয়ে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। ঠিকমতো ইউজ করার আগে লাল বাতি। ঠিক তখনই সৃজনের চোখ অন্যদিকে আটকে গেল। হেরা নিজেদের হল থেকে এসেছে। সাদা নীল ড্রেসে চুপচাপ হাঁটছে মেয়েটা। সৃজনের এই মেয়েকে দেখলেই বন বন ফিল আসে। মনে হয় কত বছরের ছিনা এই মেয়েটা। চোখ দুটো অস্থিরভাবে চারপাশে খুঁজছে কাউকে, কিন্তু কাছে এসেও কিছু জিজ্ঞেস করলো না। শুধু একবার লেকের দিকে তাকালো, তারপর এদিক ওদিক চোখ ঘুরিয়ে ধীরে ধীরে চলে যেতে লাগলো। ওদের ঠোঁট কামড়ে হাসি চাপলো। ওই দেখ, কিউটি পাই ভাবি বোন সিআইডি অফিসার সেজে এসেছে। ঝিনুক কোনোই মারলো। চুপ বাঁদর। সৃজন মুচকি হেসে বলল। কাউকে খুঁজছে মনে হয়। অধীর নাটকীয় মুখে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো। হেরাকে বলল। কিউটি পাই ভাবি বোন এখানে কি করছো? হেরা থতমত খেয়ে যায় অধীরের কথায়। কি বলবে বুঝতে না পেরে নখ কাটতে থাকে দাঁত দিয়ে। মুচকি হেসে বলে ওঠে, এতে একটু বাতাস খেতে আর গাছপালা দেখতে এসেছি। ওইদিকে কেমন বাতাসও অশুদ্ধ মনে হচ্ছে। অধীর টিপকুনি কেটে বলে, ও, আমাদের ক্যাম্পাসের বাতাস দেখতে এসেছো? আজকাল গাছপালার বাতাসও খুঁজে মানুষ।
হেরা শুনেও শুনল না। ডান ভান করে হাঁটতে লাগলো, কিন্তু কান লাল হয়ে গেছে। সৃজন গলা উঁচু করলো। হেরা বনু, নাবানকে খুঁজছো নাকি? হেরা সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। না তো। ও আচ্ছা। ওদের মাথা নেড়ে বলল, আমরা ভাবলাম কেউ একজন 4 দিন ধরে একটা গিটারওয়ালার খোঁজে ঘুরতেছে। হেরা এবার চোখ ছোট করে তাকালো। কি আজব কথা বলছেন ভাইয়া। বলেই দ্রুত হাঁটতে হাঁটতে চলে গেল। ও যেতেই তিনজন একসাথে হেসে উঠল। ঠিক 5 মিনিট পর দূর থেকে কালো গাড়িটা এসে থামলো। নাভান নামলো। কালো শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, ভিতরে সাদা গেঞ্জি ফুটে উঠেছে বডিতে, আর তিলটা বরাবরের মতো উকি দিচ্ছে সবার আগে। চোখে ক্লান্তি, তবুও সেই চিরচেনা ভাব। সে চারপাশে একবার তাকালো, সবাই কেমন তার দিকে তাকিয়ে আছে। লেকের পাশে সিঁড়ির দিকে মলের সামনে বসে সবগুলা মিটিমিটি হাসছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনে যায় নাভান। তারপর স্বাভাবিক গলায় বলল, কি রে, সবাই আমরা তাকিয়ে আছিস কেন? অধীর ঠোঁট বাঁকালো। কাউরে খুঁজতেছিস নাকি ভাই? না। ও আচ্ছা। অধীর মাথা নেড়ে বলল, আমরা ভাবলাম কেউ একজন 4 দিন পর এসে ক্যাম্পাসে বাতাস চেক করবে। বাতাসে কি ঘ্রাণ পাওয়া যায় নাকি কারো? নাভান চোখ শুরু করলো। বিরক্ত নিয়ে বলল, অধীর, হুম। জানিস তো মার খাওয়ারও কোনো বয়স নেই। ভণ্ডামি ছেড়ে ভালো হ। জিনুক হঠাৎ নাভানের কপালে হাত দিল। তোর এখনো জ্বর আসছে? নাভান বিরক্ত হলো। নো। জিনুক ব্যাগ থেকে মেডিসিন বের করে হাতে ধরিয়ে দিল। খা। অধীর সঙ্গে সঙ্গে গান ধরলো নাটকীয় গলায়। ভাইয়ের গায়ে প্রেমের জ্বর, দে না ভাবি রে খবর, কেউ জানে না ভাবি ভাইয়ের সৃজন সিঁড়িতে চাপড় মেরে বিট দিল। শীতেরই চাদর। ঝিনুক হেসে কুকড়ে গেল। নাভান কপাল চেপে ধরল। আর ইউ ইভেন হিউম্যান? অধীর থামছে না। ভাই 4 দিন ধরে জ্বরে পড়তেছে, কিন্তু ওষুধে কাজ হয় না, কারণ রোগের নাম হেরা ভাইরাস। ঠিক তখনই একটু দূরে দাঁড়িয়ে থাকা হেরা সব শুনে ফেলল। তার চোখ বড় বড়। বড়দা আজে বাজে কথা। অধীর সঙ্গে সঙ্গে তাকে দেখে আরো জোরে গান ধরল। ভাইয়ের গায়ে প্রেমের জ্বর, দে না ভাবি রে খবর, কেউ জানে না ভাবি ভাইরে শীতেরই চাদর। ভার্সিটিতে এসেও শান্তি নেই নাভানের। সকাল থেকেই ফোনের পর ফোন। কারোর জরুরি কাজ, কারোর মিটিং, কারো আবার অ্যাক্সিডেন্টাল ঝামেলা। ক্লাস শেষ হতেই বিরক্ত মুখে ফোনটা কানে চেপে ধরে বেরিয়ে গেল সে। হাতেই হেরার পরীক্ষার রুটিনটা দিয়ে বলেছিল শুধু। প্লিজ লুক দিস ওভার কেয়ারফুলি। তারপর তাড়াহুড়ো একটা কথাই বলেছিল, গার্ল, নীলো থেকে ডিস্টেন্স মেনটেন করবে। আই মিন সিরিয়াস ডিস্টেন্স, অ্যাট লিস্ট 10 হ্যান্ডস অ্যাওয়ে। গট ইট? বিশ্ববিদ্যালয়ের লেকের পাশের সিঁড়িগুলোর বিকেলের আলোয় অদ্ভুত শান্ত লাগছিল। চারপাশে ছাত্রছাত্রীদের ছোট ছোট দল। কেউ আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আবার ক্লাসের নোট মিলাচ্ছে। হেরা সিঁড়িতে বসে রুটিনটা দেখছিল। পাশে রোজা আর উষা। কিন্তু একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা ছায়া বারবার তাকিয়েছিল তাদের দিকে। নিলয়, তার চোখে সে অদ্ভুত অপেক্ষা। নাভান কখন যাবে? যেই না নাভানের গাড়িটা গেট পার হলো, নিলয় ধীরে ধীরে এগিয়ে এলো তাদের দিকে। মুখে চাপা হাসি, কিন্তু চোখের ভিতর জমাট অস্থিরতা। রোজ প্রথমেই বিরক্ত হয়ে ভ্রু কুঁচকালো, কারণ তারা এখন নিলয়কে অন্য চোখে দেখে। এক সময় তারা নিজেরাই চাইতো হেরা আর নিলয় এক হোক। নিলয় ভদ্র, শান্ত, কেয়ারিং, এই ভাবমূর্তিটাই দেখেছিল সবাই। কিন্তু পরে বুঝেছে নাভানকে ছোট করে মিথ্যে বলে হেরার সামনে খারাপ প্রমাণ করে নিজেকে ভালো বানানোর চেষ্টা করেছিল সে। আর ন্যান্সির ব্যাপারেও জেনেছে সৃজন আর অধীরের কাছ থেকে। রোজ বলে উঠল, কি ব্যাপার সিঙ্গাম হিরো, আপনি এখানে কেন? নিলয় হালকা হেসে তাকালো। কেন রোজ, আমি কি নতুন তোমাদের সাথে কথা বলতে এসেছি? রুষা এবার অস্বস্তি নিয়ে চারপাশ দেখল। তা না ভাইয়া, কিন্তু নাভান ভাই দেখলে আবার ঝামেলা হবে। নাভানের নাম শুনতেই নিলয়ের চল শক্ত হয়ে গেল। চোখের রং বদলে গেল মুহূর্তেই। নাবান নাবান নাবান, আর কত সহ্য করবো আমি বলো তো? গলা ভারী হয়ে উঠল তার। ওর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাবো কেন? কি দোষ করেছি আমি? রুষা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দেখুন ভাইয়া, আমরা জানি আপনি হেরাকে ভালোবাসেন, কিন্তু এখন হেরা নাভান ভাইয়ার স্ত্রী। হঠাৎ গর্জে উঠল নিলয়। চারপাশের কয়েকজন ঘুরে তাকালো। হেরা শুধু আমার। তার চোখ রক্তিম হয়ে উঠেছে। 10টা বিয়ে করলো, হেরা আমারই থাকবে। কথাটা শুনে রোজ বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল। রুষা হতবাক। আর হেরা, সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল নিলয়ের দিকে। তারপর
ধীরে ধীরে হাতে ধরা রুটিনটা ভাঁজ করে ব্যাগে রাখলো। সিঁড়ি থেকে নেমে এসে নিলয়ের সামনে দাঁড়ালো। শান্ত, অস্বাভাবিক শান্ত। দেখো নিলয়, আমি তোমায় সবসময় বন্ধুর চোখে দেখেছি, কোনো প্রতিশ্রুতি দেইনি, কখনো বলিনি আমি তোমায় ভালোবাসি। নিলয়ের চোখ কেঁপে উঠল। হেরা থামলো না। আমাদের মধ্যে কখনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিল না, তুমি আমার ভালো বন্ধু ছিলে, শুধুই বন্ধু। তার মানে তুমি বিয়েটা মেনে নিচ্ছ? হেরা দীর্ঘশ্বাস ফেলল। কথা সেটা না, তোমরা দুজন আমায় নিয়ে রীতিমতো টানাটানি শুরু করেছো। একজন নিজের অধিকার দেখায়, আরেকজন বলে 10টা বিয়ে করলেও ছাড়বে না। ভালোবাসা কি জানো তোমরা? আমার তো মনে হয় তোমরা ভালোবাসাটাই বোঝো না। আমি রক্তে মাংসে গড়া মানুষ নিলয়। আমাকে পাওয়ার জন্য বাজি ধরবে, টানবে, নিজের কাছে রাখতে চাইবে। আমি কি ট্রফি? নিলয় যেন আঘাত পেল কথাগুলোতে। তার চোখ নরম হয়ে এলো। আমি সব করবো তোমার জন্য। নিচু স্বরে বলল সে। তুমি প্লিজ নাবানকে ছেড়ে দাও, ও তো তোমার ভাই। রোজ বিরক্তিতে ফিসফিস করলো। আবার শুরু করলো? নিলয় থামলো না। আমি সারা জীবন তোমার কথা মতো চলবে রাফুল, তুমি যা বলবে তাই করব, শুধু চলে আসো আমার কাছে। হেরা তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখে মায়া আছে কিন্তু প্রেম নেই, এক ফোঁটাও নেই। ভালোবাসা এমন জিনিস না নিলয়, এটা চেয়ে পাওয়া যায় না। এই কথাটাই যেন নিলয়ের ভিতরে শেষ সুতো ছিঁড়ে দিল। সে হঠাৎ হেরার হাত শক্ত করে ধরে ফেলল। তো নাবানের মতো জোর করতে হয়? তার গলায় উন্মাদনা। ও যা করেছে তাই করতে হবে, তাহলে পাবো। হেরা চিৎকার করে বলে উঠল। নিলয়, ব্যথায় কেঁপে উঠল হেরা। নিলয় ঝুঁকে এলো তার কাছে, চোখে ভয়ঙ্কর হিংসা। কি এমন মজা দিয়েছে নাবান যে আমাকে দেখতে পারছো না? আমি কি নাবানের থেকে কম? ও যা দিতে পারবে তার থেকে বেশি আমি দেব। কথাটা শোনার সাথে সাথে ঠাস, নিলয়ের গালে দাওয়াং মার্কা থাপ্পড় পড়ে। হেরার থাপ্পড়ে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছে নিলয়। অনেকেই দেখছে দূর থেকে। এই প্রথম দা স্টাইলিশ বয় নিলয় চৌধুরীকে কেউ থাপ্পড় মেরেছে। অনেক মেয়েরা হা হয়ে আছে। তাদের সম্পর্ক কেমন তা অনেকেই জানে। হেরা যে নিলয়কে থাপ্পড় মারবে এটা অকল্পনীয় ছিল। এদিকে এমন বাজে কথার সম্মুখীন হয়ে হেরা রীতিমতো কাঁপছে। নিলয়কে বন্ধুর চোখে দেখে এসেছে সব সময়। সে বন্ধুর মুখে এমন কথা শুনে হেরা হতবাক হয়েছিল। সেই বন্ধুর মুখে এমন কথা শুনে হেরা হতবাক হয়ে গেল। এই ছেলেটাকে সে চিনে না। এই চোখ, এই ভাষা, এই আগ্রাসন সবই হেরার অচেনা। ছি নিলয়, আমি তোমায় আমার ভালো বন্ধু ভাবতাম, যে সকল বিপদ আপদে আমার পাশে থেকেছে। এমন ধারণা আমাকে নিয়ে তোমার, ছি নিলয়, ছি। এটা সেই প্রথম দিনের নিলয় না। দিন দিন তোমার ব্যবহারে আমি তোমায় চিনতে পারছি না নিলয়। হেরার কথায় নিলয় উন্মাদের মতো হেরার হাত ধরে বলতে থাকে। আই লাভ ইউ সো মাচ হেরা, আই ক্যান্ট লাইভ উইদাউট ইউ, অ্যান্ড আই এম সরি। আই নেভার ওয়ান্টেড টু হার্ট ইউ অর সে এনিথিং পেইনফুল টু ইউ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। হাঁটু গেড়ে বসে দুই হাত জোর করে পাগলের মতো বলতে থাকে কথাগুলো নিলয়। প্রতি উত্তরে হেরা বলে, আমার বাবা তোমায় কখনো মেনে নেবে না। নিলয় আবারও বলল, আমি সব ছেড়ে দেবো, সব সম্পর্ক মুছে ফেলবো দরকার হয়, তাও আবার তোমাকে লাগবে হেরাপুর। প্লিজ কাম ইন মাই লাইফ প্লিজ। হেরার চোখ ভিজে উঠল এবার। হেরা কি বলবে কিছু বুঝতে পারছে না। নিলয় কেন বুঝতে চাইছে না ভালোবাসা জোর করে হয় না, এটা মনের অনুভূতি। বাবার সম্পর্ক ছিন্ন করবে এই কথা শোনার পর হেরা স্তব্ধ হয়ে যায়। নিলয়কে বোঝানোর জন্য বলে ওঠে, কি বলছে নিলয়? এসব হয় না। ভালোবাসা কাউকে পরিবার থেকে আলাদা করতে শেখায় না। চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। লেকের পানির ঢেউ পর্যন্ত যেন থমকে গেছে। আর দূরে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার ভিতর থেকে কেউ একজন সব দেখছে গভীর ঠান্ডা চোখে। রাজধানীর অভিজাত রাজনৈতিক সম্মেলন। বিশাল হলরুম জুড়ে আলো, ক্যামেরা, ক্ষমতাবান মানুষদের ভিড়। মঞ্চের সামনে বড় বড় নেতারা বসে আছে, সাংবাদিকদের ব্যস্ত আনাগোনা। এই ভিড়ের মাঝেও একটা মানুষকে আলাদা করে চোখে পড়ে। অ্যাডভোকেট এমএলএ কাজল খান। কালো শাড়ির সাথে সাদা মুক্তোর গয়না, চোখে তীক্ষ্ণ আত্মবিশ্বাস। দেশের অন্যতম পরিচিত আইনজীবী। রাজনীতির অন্দরমহলেও তার প্রভাব কম না। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছে শামসুল। চোখে মুখে অদ্ভুত এক অধিকার বোধ। তুমি কি আমার কথা একবারও শুনলে না সুন্দরী? কাজল বিরক্ত চোখে তাকালো। এটা রাজনৈতিক মিটিং, ব্যক্তিগত নাটক করার জায়গা না শামসুল। দূরে থাক আমার থেকে। নাটক কি সুন্দরী? শামসুল হেসে উঠল। তুমি যেভাবে আমায় এড়িয়ে চলছো তাতে মনে হয় আমি তোমার শত্রু। তুই কি, সেটা তুই নিজেই ভালো জানিস। চারপাশের কয়েকজন নেতা কৌতূহলী চোখে তাকালো। শামসুল এবার একটু ঝুঁকে নিচু স্বরে বলল, তাহলে ফিরিয়ে দিয়েছো তো? তাহলে সমস্যা কোথায়?
কাজল ভ্রু কুঁচকালো। আমি কাউকে কৈফিয়ত দেই না। ডিভোর্স পেপারে সাইন করো। কাজলের চোখ এবার ঠান্ডা হয়ে গেল। এটা তোর বাপদাদার সম্পত্তি না শামসুল, কোর্টের আইন আছে। আইন? শামসুল তাচ্ছিলের হাসি দিল। তুমি ভুলে যাচ্ছ এই শহরে আইনের ক্ষমতার দিকে তাকিয়ে চলে। আর তুই ভুলে যাচ্ছিস আমি অ্যাডভোকেট কাজল খান। আইনকে ভয় দেখিয়ে থামানো যায় না, তখন জেলে ঢুকতে হবে। আর আমাকে সম্মান দেখালেও তোকে কিন্তু দেখাবে না, তোকে ছাগলের দড়ি দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাবে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল অ্যাডভোকেট এমএলএ কাজল খানের কথায়। বিদ্রোহ, ডিভোর্স শব্দটা শুনলেই সমাজের চোখে যেন প্রথমে একজন অপরাধী খোঁজা শুরু হয়। আর সে অপরাধী যদি নারী হয় তাহলে বিচারটা আরো নির্মম হয়ে যায়। মেয়ে হয়ে সংসার রাখতে পারলো না, নিশ্চয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে। স্বামী একটু রাগ করলেই কি ডিভোর্স দিতে হয়? অথচ একই সমাজে একজন ছেলে যখন হুট করে স্ত্রীকে ছেড়ে দেয় তখন অনেকেই বলে পুরুষ মানুষ, নিশ্চয়ই কারণ ছিল। স্ত্রী হয়তো ঠিকমতো চলতে পারেনি। এই দ্বিমুখী বিচারটাই সবচেয়ে ভয়ঙ্কর। সংসার ভাঙা কখনো সহজ সিদ্ধান্ত না, না একজন মেয়ের জন্য, না একজন ছেলের জন্য। ডিভোর্সের কাগজে শুধু দুইটা স্বাক্ষর থাকে, কিন্তু তার পেছনে থাকে অগণিত কান্না, অপমান, চুপচাপ সহ্য করা, রাত, আর শেষ হয়ে যাওয়া বিশ্বাস। কিন্তু আমাদের সমাজ একটা জিনিস ভুলে যায়, আইন ডিভোর্সকে অপরাধ বলে না, আইন এটাকে অধিকার বলে। কারণ এমন অনেক সংসার আছে যেখানে মানুষ প্রতিদিন মরতে মরতে বাঁচে। কেউ শারীরিক নির্যাতন সহ্য করে, কেউ মানসিক অপমান, কেউ প্রতারণা, কেউ আবার বছরের পর বছর অবহেলা। সেখানে ডিভোর্স কখনো পাপ হয় না, বরং শেষ বাঁচার শেষটা। তবে এটাও সত্য, আজকাল অনেক সম্পর্ক খুব তুচ্ছ কারণেও ভেঙে যাচ্ছে। একটু ইগো, একটু রাগ, একটু ভুল বোঝাবুঝি, আর মানুষ বলে ওঠে থাকবো না আর। এই জায়গাটাও ভয়ঙ্কর, কারণ সম্পর্ক শুধু ভালোবাসাই না, ধৈর্যও টিকে থাকে। একটা সময় মানুষ সম্পর্ক বাঁচাতে কথা বলতো, এখন মানুষ জিততে চায়। স্বামী চাই সে ঠিক প্রমাণিত হোক, স্ত্রী চাই সে হার মানবে না, মাঝখানে ভালোবাসাটা হেরে যায়। সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ডিভোর্সের কারণ জানার আগে চরিত্র বিচার শুরু করে দেয়, বিশেষ করে মেয়েদের। ডিভোর্সি মেয়েকে এখনো অনেকে ঝামেলার মানুষ ভাবে। তার হাসি দেখলেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা, সে আবার নতুন করে বাঁচতে চাইলে সমাজ কষ্ট পায়। অথচ কেউ দেখে না একটা মেয়ে কতটা ভেঙে গেলে বাবার বাড়ি ফিরে আসার মতো কঠিন সিদ্ধান্ত নেয়। কারণ এই সমাজে বিবাহিত মেয়ের জন্য বাবার বাড়ির দরজা থাকলেও শান্তিটা অনেক সময় থাকে না। আর ছেলেদের দিকেও চাপ কম না। একজন পুরুষ যদি সংসারে ব্যর্থ হয়, সমাজ তাকে অযোগ্য বলে। কাঁদতে চাইলেও সে কাঁদতে পারে না, কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় পুরুষ মানুষ কাঁদে না। তাই সত্যিটা হলো ডিভোর্সে সবসময় একজন খলনায়ক থাকে না, কখনো কখনো দুজন মানুষ শুধু একসাথে ভালো থাকতে পারে না। শিক্ষাটা এখানে। ডিভোর্সকে ট্রেন্ড বানানোও ভুল, আবার ডিভোর্সকে পাপ ভেবে মানুষকে আজীবন নির্যাতনে বাঁচতে বাধ্য করাও ভুল। সম্পর্ক ভাঙার আগে হাজারবার চেষ্টা করা উচিত, কথা বলা উচিত, সম্মান দেওয়া উচিত, কাউন্সেলিং দরকার হলে সেটাও করা উচিত। কিন্তু যদি সত্যিই সম্পর্ক মানুষকে শেষ করে দেয়, তাহলে সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াটা ভালো। কারণ একটা অসুস্থ সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে দুইটা মানুষকে মানসিকভাবে বাঁচিয়ে রাখা অনেক বেশি জরুরি। বিশাল কনফারেন্স হলটা আজ অস্বাভাবিক রকম জমজমাট। চারদিকে সাংবাদিক, ঠিকাদার, রাজনৈতিক নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সবাই ব্যস্ত। ক্যামেরার ফ্ল্যাশ বারবার জ্বলে উঠছে। সামনে লম্বা টেবিলের উপর সারি সারি ফাইল সাজানো, দেয়ালের বড় ব্যানারে লেখা ঢাকা উত্তরাঞ্চল মহাসড়ক সম্প্রসারণ প্রকল্প হস্তান্তর অনুষ্ঠান। হলরুমের একদম মাঝখানে নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে আছে অ্যাডভোকেট এমএলএ কাজল খান। চোখে কালো ফ্রেমের চশমা, হাতে দামি ঘড়ি, এক পায়ের উপর আরেক পা তুলে এমন নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে যেন চারপাশের বিশাল আয়োজনও তাকে বিচলিত করতে পারছে না। কিন্তু ভেতরে ভেতরে তার মাথায় ভয়ঙ্কর ঠান্ডা হিসাব কষছে। টেবিলের উপর রাখা প্রতিটা ফাইলের দিকে তার নজর। কোন পাতায় কি আছে, কোথায় কোন কাগজ, কোন হিসাবের সাথে কোন অনুমোদন জুড়ে দেওয়া হয়েছে, সব মুখস্থ তার। কারণ সে জানে আজকের অনুষ্ঠান শুধু রাস্তার কাজ হস্তান্তরের অনুষ্ঠান না। আজ শামসুলের কিছু একটা করবে। এত বড় প্রজেক্ট, এত টাকার হিসাব, এখানে সামান্য ভুল পেলেই মিডিয়ার সামনে অপমান, মন্ত্রীর সামনে প্রশ্ন, আর রাজনৈতিকভাবে ধস নামানো, সব সম্ভব। আর শামসুল, সে তো বহু বছর ধরে এই সুযোগ খুঁজছে। কাজল খান ধীরে ধীরে টেবিলে আঙ্গুল ঠুকতে থাকে। তার চোখ একবার ঘুরে যায় হলরুমের ডান পাশে দাঁড়িয়ে থাকা শামসুলের দিকে। সাদা পাঞ্জাবি, মুখে ভদ্র হাসি, পাশে দু তিনজন লোক। দেখতে শান্ত, কিন্তু সে হাসির আড়ালে বিষ আছে।
সেটা কাজল খান বহু আগেই শিখে গেছে। শামসুল মাঝে মধ্যে তাকাচ্ছে কাজল খানের দিকে, চোখে এমন এক আত্মবিশ্বাস যেন আজ কিছু একটা ঘটবেই। কাজল খান মুচকি হাসলেন।